এখন আমরা প্রশ্নমালার অঙ্কগুলো কী রকম আছে, কিভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রশ্নমালা 5B, প্রশ্নমালা 5-এর বি। তো প্রথম অঙ্কটা এমসিকিউ। তো এই যে এই অঙ্কগুলো এমসিকিউ বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে না এগুলো এমসিকিউর অঙ্ক, এগুলো বড় প্রশ্নের মতোই। যাই হোক, এমসিকিউ 1-এর যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা, হ্যাঁ আর একটা কথা, এই 5B আর 5A এই দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে প্রায় মিলেমিশে গেছে। অনেক অঙ্কই 5A-তে আছে, যেটা 5B-তে এমন অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা 5A-তে করে এসছো। সেই জন্য যেগুলো করে এসেছো 5A-তে সেইগুলো আমি আর নতুন করে কিছু বলবো না, তোমরা করে এসেছো সেটা শুধু আমি একবার মনে করিয়ে দেবো। যেমন এমসিকিউ 1, এটা তোমরা 5A-তে করে এসছো, দেখবে 5A এর এক্সাম্পল 23তে এই অঙ্কটা করে এসছো। তার মানে বুঝতেই পারছো অঙ্কটা ছোট অঙ্ক নয়, অঙ্কটা কিন্তু 4 বা 5 নম্বরের অঙ্ক। তো ওখানে যেভাবে করেছো এখানে সেইভাবে আরেকবার করে নেবে। তারপরে দেখো এমসিকিউ 2, এখানে একটা সরল রেখা আর একটা সমতলের অন্তর্গত কোণ বের করতে দিয়েছি। তো ভেক্টর আকারে দেওয়া আছে, আমরা ভেক্টর আকারের যে সূত্রগুলো এখানে আছে সেগুলো আমরা করে আসিনি বা করব না বলেছি, কারণ আমাদের প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না? না, খুব সহজেই আমরা ভেক্টর আকারকে কার্তেশীয় আকারে পরিবর্তন করে নিতে পারবো, আর কার্তেশীয় আকারের সূত্র থেকে আমরা এই কোণগুলো বের করতে পারবো। তো এখানে দেখো, সরলরেখা আর সমতলের সমীকরণ দুটোকেও কার্তেশীয় আকারে পরিবর্তন করারও দরকার নেই, কারণ আমরা কার্তেশীয় আকার বা ভেক্টর আকার যে কোনো আকার থেকে আমাদের পরিবর্তন করার পর আমাদের কি দরকার, কোণ বার করতে গেলে কি দরকার হয়? দিক অনুপাত দরকার হয়। তো এখানে সরলরেখা দেওয়া আছে, তো সরলরেখা দেওয়া থাকলে দিক অনুপাত কোথায় থাকে আমরা জানি, ভেক্টর আকারে বা কোথায় থাকে সেটা আমরা জানি, আর কার্তেশীয় আকারে কোথায় থাকে সেটাও আমরা জানি। তো আমাদের দিক অনুপাতটাই শুধু দরকার, সেই জন্য আমরা এখান থেকে শুধু দিক অনুপাতটা জেনে নেব। যেমন সরলরেখার সমীকরণ, তো সরলরেখার দিক অনুপাতটা এখানে থাকে, তাই না? আর এটা হচ্ছে বিন্দু স্থানাঙ্ক। তো সরলরেখার দিক অনুপাতটা আমরা শুধু লিখে নেব। তাহলে সরলরেখার দিক অনুপাত dr হচ্ছে কি 1 - 1 1 1 - 1 1, এটা হলো সরলরেখার দিক অনুপাত। আর সমতলের এটা জানি আমরা n ভেক্টর, r ডট n ইকুয়াল টু q, তাহলে r ডট n ইকুয়াল টু d বা q বলা হয়। যাই হোক, এটা হচ্ছে n ভেক্টর। n ভেক্টর মানে কি? সমতলের উপর লম্ব ভেক্টর। তাহলে সমতলের অভিলম্বের দিক অনুপাত কত? 3 - 1 1, 3 - 1 1, ঠিক আছে? তো এই দুটো আমাদের দরকার ছিল, তাহলে এই দুটো আমরা ভেক্টর আকার থেকেও পেতে পারি, কার্তেশীয় আকার থেকে। তাহলে ভেক্টর আকারের সূত্র আমাদের আলাদাভাবে করার দরকার নেই। এখান থেকে আমরা দুটোর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি পাই? যেহেতু একটা সরলরেখা আর একটা সমতল, একটা সরলরেখা আর একটা সমতল হলে আমরা সাইন থিটা পাই, তাই না? সাইন থিটাতে সাইন থিটা ইকুয়াল টু কি হয়? a1 a2 মানে 1 × 2 প্লাস b1 b2 মানে 1 -1 × -1 প্লাস c1 c2 মানে 1 × 1 বাই রুট ওভার 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 1 স্কয়ার, মানে তাহলে 3 হচ্ছে ইন্টু রুট ওভার 2 স্কয়ার মানে 4 5 6, তার রুট 6, তার মানে হচ্ছে 2 3 4 4, এটাতে মড থাকে। এখানে সবসময় কিন্তু মড থাকে উপরগুলোতে, কারণ উপরে নেগেটিভ হয়ে গেলেও সেগুলো পজিটিভ লিখতে হয়, ঠিক আছে? কারণ সূক্ষ্ম কোণ বেরোয় সবসময়। তাহলে রুট 18, তাহলে থিটা সমান হবে সাইন ইনভার্স 4/√18, ঠিক আছে? তো এখন আমরা সাইন ইনভার্স এটা, এখন অপশনগুলো যদি আমরা দেখি এ বি সি ডি, ডিতে একটা সাইন ইনভার্স আছে কিন্তু সেটা এটার সাথে মিলছে না। তাহলে আমাদের হতে পারে যে কোথাও ক্যালকুলেশনে ভুল করেছি, একটা অপশন। আর তাছাড়া আর কি হতে পারে যে এখনও তো কস ইনভার্সগুলো রয়েছে, তো আমরা সাইন ইনভার্সটাকে কস ইনভার্সে পরিবর্তন করতে পারি।
অবশ্যই এটা আমাদের কনসেপ্টের মধ্যে আছে যে সরলরেখার সমতলের অন্তর্গত কোণ সবসময় সাইন থিটাই হবে, অতএব এই জায়গাতে আমরা কস করে দেবো অপশন দেখে যে কস আছে বলে, এটা আমরা কখনোই করবো না, কারণ এই জায়গাটা আমরা ক্লিয়ার যে এটাতে সাইনই হবে, অতএব এই জায়গায় কোনো ভুল নেই। ভুল থাকতে পারে ক্যালকুলেশনের মধ্যে যার জন্য মিলছে না, তো এটা আমরা চেক করে নেব। আর 2 নম্বর কি করব, এই সাইন ইনভার্সটাকে আমরা কস ইনভার্সে নিয়ে গিয়ে দেখবো কোনো অপশন পাওয়া যায় কিনা। তাহলে আমরা সাইন ইনভার্সটাকে যদি কস ইনভার্সে যাই কিভাবে যেতে হয়, নিশ্চয়ই আমরা এটা ইনভার্স চ্যাপ্টারে শিখেছিলাম। যে কোনো ইনভার্সকে অন্য ইনভার্সে পরিবর্তন করতে গেলে আমরা কি করব, একটা ত্রিভুজ নেব, এতে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 4 আর এটা হচ্ছে √18, এখান থেকে আমরা ভূমিটাকে বের করব। কত হবে 18 - 4 স্কয়ার মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে √2। তাহলে দেখা যাক এখন এটা সমান হবে cos ইনভার্স মানে আমরা ভূমি বাই অতিভুজ, তার মানে √2/√18 মানে √2/18 কাটলে আমরা পাচ্ছি 1/9 মানে cos ইনভার্স 1/3। ঠিক আছে, তাহলে cos ইনভার্স 1/3। তাহলে এই অপশনটা আমরা কিন্তু পেয়ে গেছি এ তে, তাহলে 2 এর এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে 3এরটা দুটো সমতলের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তো দুটো সমতলের মধ্যে যখন দূরত্ব বের করতে বলেছে তখন এটা বুঝে নিতে হবে নিশ্চয়ই সমতল দুটো সমান্তরাল, কারণ সমান্তরাল সমতল ছাড়া দুটো সমতল সবসময় পরস্পরচ্ছেদী হয়ে যাবে। সেই জন্যে তো দুটো সমান্তরাল সমতলের দূরত্ব আমরা সূত্রে বার করতে শিখে গেছি, তোমরা এর আগের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর মধ্যেই দুটো সমান্তরাল সমতলের দূরত্ব কিভাবে বের করতে হবে ওখানে খুব সুন্দরভাবে বলা আছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সেটা দেখে নিয়েছো, তাহলে 3এটা করতে পারবে। তারপরে দেখো 4এরটা আগেই বলেছি, এখানে অঙ্কগুলো এমসিকিউতে দিলেও অঙ্কগুলো কিন্তু এমসিকিউ আকারের নয়, সবই সংক্ষিপ্ত বা দীর্ঘ উত্তরধর্মী ধরনের প্রশ্ন। তো দেখো 4এরটা একটা সমতল সাপেক্ষে একটা সরল রেখার প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ, প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ। তো এক্ষেত্রে সমতলের সঙ্গে প্রথমে আমরা দেখে নেব সমতলের সঙ্গে সরলরেখাটা সমান্তরাল কিনা। তো এখানে সমতলের যে সমীকরণটা দেওয়া রয়েছে তার দিক অনুপাত হচ্ছে, সমতলের দিক অনুপাত হচ্ছে dr 3 - 3 10, আর সমতলে না, সমতলে অভিলম্বের দিক অনুপাত, অভিলম্বের দিক অনুপাত, আর সরল রেখার দিক অনুপাত হচ্ছে, সরল রেখার দিক অনুপাত হচ্ছে 9 - 1 - 3। তাহলে সমতলের সঙ্গে সরলরেখা সমান্তরাল হবে যদি অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে থাকে, তাই না? তাহলে একটা সমতলের সঙ্গে একটা সরলরেখা সমান্তরালভাবে থাকবে যদি সমতলের অভিলম্বের সঙ্গে সরলরেখাটা লম্বভাবে থাকে। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি কিভাবে আছে। 3 × 9 = 27, -এ প্লাস, 3 × 1 = 3 আর -30, তার মানে হচ্ছে 0, অর্থাৎ সমতল এবং সরলরেখা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে আছে, সমতল আর সরলরেখা হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা এটা বলতে পারবো একটা সমতল, এটা একটা সমতল, তাহলে এর সমান্তরালে একটা সরলরেখা আছে। এই সরলরেখার এই সমতল দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হবে এই সমতলের সাপেক্ষে, সেই প্রতিবিম্বটা এখানে যদি হয় তাহলে এই সরলরেখার সমীকরণ যদি আমাদের এইটা হয় তাহলে এই সরলরেখার সমীকরণটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে যেহেতু এই সরলরেখা পরস্পর সমান্তরাল হবে তাহলে এই সরলরেখার দিক অনুপাত এই সরলরেখার দিক অনুপাত একই থাকবে। এই সরলরেখার উপর বিন্দুটা বিভিন্ন রকম ভাবে পাবো। তাহলে আমরা এখন অপশন থেকে দেখে নেব যে যে অপশনগুলো দেওয়া আছে তার দিক অনুপাতগুলো এর দিক অনুপাতের সঙ্গে মিলছে কিনা। দেখো এ মানে 4-এর অপশন এ তে দিক অনুপাত পাচ্ছি আমরা
18/2 মানে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, কারণ x এর সহগ 2 দিয়েছে, তার মানে 913 9 1 3। তাহলে এক নম্বরটা নয়, কারণ সমান্তরাল যেহেতু হয়েছি সেহেতু দ্বিগুণপাতগুলো একই হতে হবে। 2 নম্বরটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে এটাকেও লবহরকে, তাহলে 9 - 1 3 9 - 1 3, এটাও মিলছে না। তারপরে দেখো সিতে এটাকেও 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 9 1 - 3 9 1 - 3, সিটাও মিলছে না। ডিতে আছে 2 দিয়ে ভাগ করতে হবে 9, দ্বিতীয়টা 2 দিয়ে ভাগ হবে, তাহলে -1, আর তৃতীয়টা কিন্তু কোনো দিয়ে ভাগ হচ্ছে না কারণ জেডের কোনো সহগ নেই, তাহলে এটাতে আমরা পাচ্ছি 9 - 1 - 3 9 - 1 - 3 এর সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে উত্তর হবে আমাদের ডি। ঠিক আছে, তারপরে এমসিকিউ 5। তো 5এরটা কি বলেছে, একটা বিন্দু থেকে একটা সমতলের উপর অঙ্কিত লম্বের পাদুর স্থানাঙ্ক কোনটা হবে। তো এই প্রশ্নটা আবার এমসিকিউ দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা করে দেখতে হবে যে লম্বের পাদবির স্থানাঙ্ক কোনটা হচ্ছে। তো আমরা এখানে কি করব, একটা বিন্দু দেওয়া রয়েছে 7 14 5 আর সমতলের ইকুয়েশনটা দেওয়া আছে। তো সমতলের উপর এই পাদবিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, যেহেতু সমতলের সমীকরণ দেওয়া আছে আর পি কিউটা হচ্ছে সরলের একটা অভিলম্ব, তাহলে পি কিউ সরলরেখার উপরে লম্বভাবে আছে, তাহলে পি কিউ এর দ্বিগুণপাত কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে পি কিউ সরলরেখার দ্বিগুণপাত, পি কিউ সরলরেখার দ্বিগুণপাত কত হবে, সমতলের অভিলম্বের দ্বিগুণপাত 2 4 -1, আর পি কিউ এর উপর একটা বিন্দু তো পেয়ে গেছি না, তাহলে পি কিউ এর সমীকরণ পেয়ে যাব আমরা। তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ কি হবে, x - 7/2 সমান y - 14/4 সমান হবে z + 1/5। ও সরি, z - 5/-1। ঠিক আছে, এটা PQ এর সমীকরণ। এখন PQ এর উপর যদি যে কোনো বিন্দু নিই, PQ এর উপর যে কোনো বিন্দু কি হবে, 2t + 7, 4t + 40 + -t + 5, এটা হচ্ছে PQ এর উপর যে কোনো বিন্দু। এখন এই বিন্দুটা যদি সমতলের উপর অবস্থিত হয়, মানে সমতলকে যদি এই বিন্দু সিদ্ধ করে, তাহলে সেই বিন্দুটা নিশ্চয়ই কিউ হবে। তাহলে এই বিন্দুটাকে আমরা সমতলের উপর বসিয়ে পাই, তাহলে 1 নং সমতল থেকে পাই, 1 নং সমতল থেকে পাই 2 × 2t + 7 + 4 × 4t + 14 -t + 5 সমান হচ্ছে 0। তাহলে 4t + 14 + 16t + 56 - t - 5 হচ্ছে 0। তারপরে আমরা পাচ্ছি 21t হচ্ছে 56 60 70 - 5, তার মানে 65। তাহলে 65, তাহলে t = 65 মিলছে না কোথাও কি, ও সরি, এখানে 1 নম্বর সমীকরণ, এখানে 2 আছে 2, তাহলে এটা 2, তার মানে এটা হবে 60 - 63। ঠিক আছে, তার মানে t হচ্ছে -3। অতএব পাদবিন্দু স্থানাঙ্ক, এটা t এর মান বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। তাহলে কিউ বিন্দু বা পাদবিন্দু স্থানাঙ্ক হবে কত হবে, t এর মান যদি আমরা -3 বসাই তাহলে 1, এখানে -3 বসালে হচ্ছে 2, এখানে -3 বসালে হচ্ছে 8, তাহলে উত্তরটা হবে এটা। ঠিক আছে, তারপরে দেখো 6টা।
তো প্রশ্নটা আছে কোনটা সত্য, তো আমরা একটা একটা করে চেক করব। দেখো অপশন এ, একটা সরলরেখা আর একটা সমতলের মধ্যবর্তী দূরত্ব। একটা সরলরেখা আর একটা সমতলের মধ্যবর্তী দূরত্ব বার করতে পারবো যদি সমতলের সঙ্গে সরলরেখাটা সমান্তরালভাবে থাকে। তাহলে আমরা কিভাবে বের করব? সমতলের উপর যে কোনো একটা বিন্দু থেকে সমতলের দূরত্ব। তো বিন্দু থেকে সমতলের দূরত্ব বের করতে আমরা জানি কিভাবে, না বিন্দুটাকে সমতলের উপর বসাতে হয় বাই √a² + b² + c²। এটা আমরা এর আগে ফর্মুলা থেকে পেয়ে যাব। তো এখানে আমরা তাহলে কিভাবে দেখব? দেখো প্রথমে আমরা খুঁজে বের করব সরলরেখার উপরে একটা বিন্দু। যেহেতু সরলরেখাটা ভেক্টর আকারে আছে, ভেক্টর আকারে থাকলে সরলরেখার সমীকরণ আমরা জানি a + λb, তো r = তো এই এটা হচ্ছে সরলরেখার উপরে বিন্দু। তাহলে এখানে সরলরেখার উপরে বিন্দুটাকে আমরা এইভাবেই নিয়ে নেব 2 - 2 3। তাহলে সরলরেখার উপরে বিন্দুটা হচ্ছে 2 - 2 3। সরলরেখার উপর বিন্দুটা পেয়ে গেলাম। এখন সমতলের সমীকরণটা r.n = d ভেক্টর আকারে আছে। তো ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকার করতে গেলে আমরা কি করব, না প্রসেসটা হচ্ছে কি r এর জায়গায় r ভেক্টরটা মানে ভ্যারিয়েবল ভেক্টর, ওর জায়গায় x i y j z কে বসিয়ে ডট প্রোডাক্ট করে আমাদের বের করতে হয়। আর সংক্ষেপ রূপটা কি, না rটাকে বাদ দিয়ে আমরা যদি i j কে এর জায়গায় x y z টা বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা সমতলের সমীকরণ পেয়ে যাব। তাহলে i j কে জায়গায় x y z বসিয়ে আমরা পেয়ে যাব কি, সমতলের সমীকরণটা হবে x + 5y + z = 5। এটা সমীকরণ পেয়ে গেলাম, তাই না? তাহলে এই বিন্দু থেকে এই সমতলের দূরত্ব কিভাবে বের করতে হবে? বিন্দু থেকে সমতলের দূরত্ব হচ্ছে বিন্দুটাকে সমতলের উপর বসাতে হবে। তাহলে কি পাবো? দূরত্ব সমান 2, এটাকে এখানে বসালে হবে -10, এটাকে এখানে বসালে হবে +3, এটার -5, এটার মড বাই √, x এর সহগ 1 মানে 1 এর স্কয়ার, y এর সহগ 5 মানে 5 এর স্কয়ার, z এর সহগ 1 মানে 1 এর স্কয়ার। তার মানে হচ্ছে 10 আর 5 এ 15 - 5 মানে -10 হচ্ছে, কিন্তু মড আছে তাহলে 10 হবে। ঠিক আছে, 15 5 তাহলে 10 হচ্ছে। তাহলে 10 / 25 26 27 √27, এটাই হবে দূরত্ব 10/√7। কিন্তু আমাদের দিয়েছে 10/3√3, 10/3√3, ও এটাই 10/3√3। তাহলে অপশন কিন্তু আমরা পেয়ে গেলাম, উত্তর হয়ে গেল এ। ঠিক আছে, এখন আমরা যদি বিসি কে একটু দেখে নিই, এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, কিন্তু যদি কোনো পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব? যেমন বিটাকে সত্য না মিথ্যা যদি আমরা চেক করতে চাই, তো বলেছে দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি বলেছি, দুটো সমান্তরাল সমতল। তো ভেক্টর আকারে প্রকাশ করে নেব, খুব সহজে ভেক্টর আকারে আমরা প্রকাশ করতে পারি বললাম, যেটা সংক্ষিপ্ত পদ্ধতি, মানে সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে i j k এর জায়গায় x y z বসিয়ে দেবো, rটাকে বাদ দিয়ে দিলেই আমরা কার্তেশীয় আকার পেয়ে যাব। ঠিক আছে, তো দুটো কার্তেশীয় আকার নিয়ে এসে তারপরে আমরা দুটো সমান্তরাল সমতলের মধ্যে দূরত্ব বের করতে পারি। অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, যেটা মাথায় রাখতে হবে, মনে আছে x y z এর সহগকে সমান করার পরই কিন্তু সমতলের দূরত্ব বের করা, দুটো সমান্তরাল সমতলের দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, তারপরে সি অপশনে দেখো দুটো সমতলের সমান্তরাল ভেক্টরটি হলো। তো সমান্তরাল ভেক্টর যখন বলেছি তাহলে এদের সঙ্গে একই রকমভাবেই হবে। দেখো এখানে প্রথমটা দুটো সমতলদ্বয়ের সমান্তরাল ভেক্টর, তাহলে দুটো সমতলের সমান্তরাল যদি হতে হয় তাহলে ভেক্টর দুটোকে সমান্তরাল হতে হবে। তাহলে সমতল যে দুটো দেওয়া আছে সেই দুটোই তো সমান্তরাল নয়, অতএব ভেক্টরটা ওদের সঙ্গে সমান্তরাল হবে না। তারপরে দেখো ডি, বিন্দু থেকে সমতলের দূরত্ব, একইভাবে আমরা বিন্দু থেকে সমতলের দূরত্ব বার করে দেখে নিতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 8এরটা, দুটো সমতল দেওয়া আছে
বলেছে সমতল দুটোর ছেদগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো দুটো সমতলের ছেদগামী সমতলের সমীকরণ আমরা কিন্তু কনসেপ্টে শিখেছি। কি শিখেছি না, একটা সমতল প্লাস কে ইন্টু আরেকটা সমতল সমান 0, সেটা কার্টেসীয় আকারেও বটে ভেক্টর আকারেও বটে। তাহলে এখানে আমরা সমতলের ছেদগামী সমতলের সমীকরণ কি হবে, সংক্ষেপে লিখছি, সমীকরণ হবে r ডট a মাইনাস ল্যামডা প্লাস কে ইন্টু r ডট বি মাইনাস মিউ ইকুয়াল টু 0। এবার কে এর মানটা পাওয়ার জন্য কি বলে বলছিলাম, কে এর মানটা বলার জন্য হয় কোনো বিন্দু দেওয়া থাকে, না অন্য কোনো শর্ত বলে দেওয়া থাকে, যে শর্ত থেকে কে এর মানটা বার করা হবে। এখানে কি দেওয়া আছে না, এই সমতলটা মূল বিন্দুগামী সমতল, এই সমতলটা মূল বিন্দুগামী, এরকম একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু বলে দেয়। তাহলে মূল বিন্দুর উপর দিয়ে যাবে, তার মানে আরটা 0 হবে, কারণ আরটাই হচ্ছে ভ্যারিয়েবল ভেক্টর। তাহলে আর যদি 0 হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি মাইনাস ল্যামডা প্লাস কে ইন্টু মাইনাস মিউ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাচ্ছি ল্যামডা বাই মাইনাস মিউ, ঠিক আছে, এটা কে এর মান। আর নির্ণয় সমীকরণ, তাহলে নির্ণয় সমীকরণ r ডট a মাইনাস ল্যামডা বাই মিউ ইন্টু r ডট বি মাইনাস মিউ সমান 0। এটাকে আমরা গুণ করে পাচ্ছি r ডট a মিউ মাইনাস ল্যামডা মিউ মাইনাস ল্যামডা r ডট বি ইন্টু ল্যামডা প্লাস মিউ ল্যামডা ইকুয়াল টু 0। এটা কেটে যাচ্ছে, তাহলে r ডট মিউ a মাইনাস আরটা কমন গেছে ল্যামডা বি ইকুয়াল টু 0। তাহলে কোন অপশনের সঙ্গে মিললো, বি, তাহলে বিটাই এখানে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো 9টা, একটা সমতল একটা সরলরেখা বলেছে, সরলরেখাটা কিভাবে আছে, সমতলের অভিলম্বের সঙ্গে লম্বভাবে আছে। আমরা একটু ছবিটা এঁকে দেখে নিচ্ছি, এটা সমতল, এই সমতলের অভিলম্ব হচ্ছে এইটা, এই অভিলম্বের সঙ্গে লম্বভাবে আছে সরলরেখাটা। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, এরা পরস্পর লম্বভাবে আছে। তার মানে সমতলের অভিলম্বের দ্বিগুণপাত হচ্ছে, সমতলের অভিলম্বের দ্বিগুণপাত হচ্ছে, অভিলম্বের দ্বিগুণপাত মানে dr হচ্ছে 2, 3, 4, আর সরলরেখার দ্বিগুণপাত হচ্ছে 2, 3 ল্যামডা। এরা কিভাবে আছে, লম্বভাবে আছে। তো লম্বভাবে থাকার শর্ত আমরা ব্যবহার করে নেব, 2 গুণিত 2 প্লাস 3 গুণিত 3 প্লাস 4 গুণিত ল্যামডা সমান 0। ওখান থেকে নিশ্চয়ই আমরা ল্যামডার মান পেয়ে যাব, ঠিক আছে। তারপরে দেখো 10-এরটা কি হয়েছে, দুটো সমতলের ছেদ সরলরেখা আই ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটু ভাবো, দুটো সমতলের ছেদ সরলরেখা মানে কিন্তু দুটো সমতলের ওপরেই অবস্থিত, তার মানে সমতল দুটোরই অভিলম্বের সঙ্গে লম্বভাবে থাকে। তাহলে প্রথম সমতলের দ্বিগুণপাত, প্রথম সমতলটার, এটা যদি আমাদের 1 নম্বর সমতল হয়, এটা যদি 2 নম্বর সমতল হয়, তাহলে 1 নং সমতলের আচ্ছা আমরা তো এইভাবে বের করতে পারি যে দুটো ভেক্টর, এটা n ভেক্টর, n1 ভেক্টর, এটা n2 ভেক্টর, দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে আছে যে ভেক্টর, তাহলে লম্বভাবে আছে যে ভেক্টর সেটা আমরা কিভাবে বার করতে পারবো না, i j k, যদিও একই ব্যাপার, 1 2 3 আর 3 3 1, এখান থেকে আমরা এদের উপরে লম্বভাবে যে ভেক্টরটা আছে সেটা আমরা বের করতে পারি। তাহলে i ইন্টু 2 minus 9 minus j into 1 minus 9 plus k into 3 minus 6, তার মানে হচ্ছে -7i
প্লাস 8j মাইনাস 3k। তো এটা হচ্ছে উভয় ভেক্টরের সঙ্গে লম্বভাবে আছে, মানে সরলরেখার দ্বিগুণপাত। তাহলে সরলরেখার দ্বিগুণপাত হবে, মানে ছেদ সরলরেখার দ্বিগুণপাত, ছেদ সরলরেখার দ্বিগুণপাত হবে -7 8 3 -3। এটা হবে ছেদ সরলরেখার দ্বিগুণপাত। এখন ছেদ সরলরেখাটা আই ভেক্টরের সঙ্গে, তাহলে আই ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, মাইনাস cos θ ইকুয়াল টু -7/√49 প্লাস 64 প্লাস, এটা মোড আছে, তার মানে হচ্ছে 7/√9 9 4 মানে 22 10 1 2 2। তার মানে থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স 7/√122। ঠিক আছে। তারপরে দেখো 11টা, দুটো সমতলের অন্তর্গত সূক্ষ্মকোণ নিশ্চয়ই আমরা বার করতে পারবো। 12টা একটা সরল রেখা আর একটা সমতলের অন্তর্গত কোণ জানি আমরা। 11টা হচ্ছে cos θ দিয়ে বেরোবে, আর 12টা অবশ্যই sin θ দিয়ে বের করতে হবে, কারণ একটা সরল রেখা একটা সমতলের অন্তর্গত কোণে সবসময় sin θ ব্যবহার করা হয়। ঠিক আছে, কেন হয় সেটা আগে জেনে নিয়েছো তোমরা, দরকার হলে আগের ভিডিওটা আর একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কেন হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্ত রইল, বাকিগুলো পরের দিন হবে।